আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি, এটি জামালপুর থেকে পাঠানো একজনের জীবনে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল তার চাচাতো ভাইয়ের সঙ্গে, যার নাম কিনা সাকিব ছিল। সাকিব গ্রামের ভিটার মাঝখানের একটা বাড়িতে একা একা বসবাস করত। গ্রামে গঞ্জে চড়ে বেড়ানো এবং গ্রামের এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করে বেড়ানোই ছোটবেলা থেকেই তার ছিল অভ্যাস, এবং যার কারণে তার জীবনে এমন একটা জিনিসের সাথে সাক্ষাৎ হয় যা কিনা ছোটবেলা থেকেই তার সঙ্গে ছিল এবং সে সেটা জানতো না। সাকিবের বাবা মা যখন সাকিব একটু বড় হয় তখন বুঝতে পারে, তবে সাকিব জানতো না যে তার সঙ্গে একটা পরী আছে। মানুষজন জানতো তার সঙ্গে জিনের আচর আছে, এই জন্য তার হাতে পায়ে সবসময় নানান ধরনের তাবিজ বাঁধা থাকতো। ছোটবেলা থেকেই নানান ধরনের রোগবালাই আর এটা ওটাতে তাকে পরিপূর্ণ করে রাখতো। কিন্তু সেই জিনিসটা সাকিবের ঘাড়ে আসার পর থেকে তার আর কেমন রোগবালাই হতো না। তবে তার বাবা মা তাকে নিয়মিত ফকির বাড়ি নিয়ে যেতেন, কারণ ফকির বলতেন যে ওর ঘাড়ে একটা জিন আছে এবং যে জিনটা ওর সঙ্গে থাকে কিন্তু ওর কোনো ক্ষতি করে না, তবে এরকমটা থাকতে দেওয়া চলবে না, এতে করে ভবিষ্যতে তোমাদের সমস্যা হবে। যার কারণে সাকিবের গলায় সবসময় নানান ধরনের তাবিজ কবজ এগুলো পরানো থাকতো। কিন্তু সেটা ছিল সাকিবের যখন পরিপক্ক বয়স হলো, যুবক হলো, তার আগ পর্যন্ত। যুবক হওয়ার পরে সাকিব একদিন এমনভাবে সেই জিন মেয়েটার দেখা পায় যে কিনা তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। আজকে আমরা সাকিবের জীবনের ঘটনা আপনাদেরকে পরিপূর্ণভাবে শোনানোর চেষ্টা করব, সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের সকলের থাকার অনুরোধ করছি। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই করে দিন। পাশাপাশি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে লাইক করতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আরজে ইমরান লিখে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। এটি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। আমরা তখন গ্রামে থাকতাম। গ্রামে যতদিন ছিলাম ততদিন আমি দেখতাম আমার চাচি এবং সাকিব ওরা সকলে মিলে প্রায় দিনই রাত্রেবেলা ফকির বাড়িতে যেত। তখনকার সময়কাল 2005 কি 2006, ওই সময়টাতে আমি নিয়মিত দেখতাম। ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি আমি, কিন্তু বড় হয়ে পড়াশোনার সুবাদে শহরে আসতে হয়েছে এবং সাকিবের সঙ্গে এই সমস্ত ঘটনা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। আমরা দেখতাম ওকে ফকির বাড়ি নিয়ে যেত, ওর হাতে পায়ে সবসময় তাবিজ তুবাজ বাঁধা থাকতো। সাকিবের হয়ে আমি সাকিবের মতোই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার নাম সাকিব। ছোটবেলা থেকেই আমি বেশ দুরন্ত এবং অন্য রকমের। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান ছিলাম। আমার বড় আরেক ভাই ছিল, সে মাদ্রাসায় পড়াশোনা করত, যার কারণে আমার আব্বা আম্মা আমাকে তাদের নিজের কাছেই রাখতেন। আমার বড় ভাই মাদ্রাসা থেকে মাঝে মধ্যে বাড়িতে আসতো, আর আমি আব্বার সঙ্গে কৃষি কাজ করতাম। গ্রামে গঞ্জে এই সমস্ত জায়গায় থেকেই আমার অভ্যাস ছিল। ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি আমার ঝোঁক ছিল। আব্বা অনেক চেষ্টা করেছে পড়াশোনা করানোর জন্য, তবে পড়াশোনা তেমন করতে পারিনি আমি, কারণ পড়াশোনার প্রতি আমার মনোযোগ তেমন ছিল না। স্কুলের বারান্দায় দিয়ে আসলে সেখান থেকে পালিয়ে চলে আসতাম। এই নদী নালা খালবিল দোকান দেওয়া, ছোটখাটো করা, খেলাধুলা করা, এই সমস্ত ছিল আমার ছোটবেলার কাজ। আব্বার সঙ্গে সবসময় থাকতাম, যার কারণে সবসময় উনি আমাকে কৃষিকাজই শেখাতেন। আমার বয়স যখন 12 বছর, তখন একদিন হঠাৎ করে আমি উঠোনে মাথা ঘুরে পড়ে গেলাম। আমার মধ্যে বেশ কিছু রোগ ছিল, যে রোগের চিকিৎসা আমার আব্বা গরিব হওয়ার কারণে হয়তো করাতে পারতেন না, কিংবা হয়তো তিনি এগুলো করার মতো সামর্থ্য রাখতেনও না। তবে আমাকে যখন ফকির বাড়ি নেওয়া হলো, ওনারা নানান ধরনের তাবিজ কবজ বা এটা ওইটা আমার শরীরে সবসময় লাগিয়ে রাখতো, আর আমি নিজেও একা একা ঘুমাতে ভয় পেতাম। আমাদের ঘরে সবার ঘর জায়গা ছিল না, যার কারণে আমি দাদির সঙ্গে ঘুমাতাম, দাদির ঘরে। আমার দাদা মারা গিয়েছে অনেক বছর আগে। দাদির সঙ্গে ঘুমালে আমার ঘুম ভালো হতো, আর দাদির ঘরের চারপাশটা বন্ধ দেওয়া ছিল। কোনো প্রকার বাজে জিনিস বা খারাপ জিনিস দাদির ঘরের ভেতর ঢুকতে পারত না। এই জন্য আমি বেশিরভাগ সময় দাদির সঙ্গেই ঘুমাতাম এবং ওইখানেই থাকতাম। এরকম করে আমার সময় বেশ ভালো কাটছিল। তবে আমি দিনকে দিন অসুস্থ হয়ে যেতে লাগলাম। আমাকে আমার মা সবসময় এই ফকির বাড়ি, এই ডাক্তার বাড়ি নিয়ে নিয়ে বেড়াতো।
বিভিন্ন দূর দূরান্তে পীর বাবা আসতেন, তাদের কাছে নিয়ে যেত, মান্নত করত। ছোটবেলা থেকে এগুলো দেখে আসছিলাম। তবে আমার বয়স যখন একটু বাড়লো, 12 থেকে 13 হলো, আমি তো সবসময় দুরন্তপনা করে বেড়াতাম, বাসায় থাকতাম না, এদিক ওদিকে ঘোরাফেরা করতাম। তো ওইটাই আমার অভ্যাস ছিল। একদিনকে সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছিল, ওই টাইমটা বৃষ্টির সময় ছিল। তো বর্ষাকালে আমাকে ঘরে পাওয়া যেত না। আমি হয়তো কোনো পালানে ফুটবল খেলতাম, আর ফুটবল খেলেই চলে যেতাম পুকুরে ডুব দিতে। তো সেদিনকেও বিকেলবেলা ওই বৃষ্টির মধ্যে পুকুরে ডুবাচ্ছিলাম, এবং গোসল করতে করতে এমন অবস্থা, আমার বড় ভাই মাদ্রাসা থেকে এসে আমাকে পুকুরে নিতে আসছে। আমি যে গোসল করতেছি, মাগরিবের আজান দিয়ে দিছে তখন। তো উনি হাতে একটা কুঞ্চি নিয়ে আমাকে বললো, তাড়াতাড়ি পুকুর থেকে ওঠ, নাহলে কিন্তু একদম মাইরে একদম শেষ করে ফেলবো, এরকম ভাবে বললো আমাকে। তো আমি তো ওনার হাতে কোনোভাবে ধরা দিব না। উনি আমাকে এই পাশ থেকে দাবড় দিলে পুকুরের ওই প্রান্তে আমি চলে যাই, এবং আমি ছিলাম পানির জোক আর কি, এরকম ভাবে বলা চলে। তুমি আমাকে কোনোভাবে ধরতে পারে নাই। আমি অপর প্রান্তে দিয়ে উঠে, ওই পাশে আবার ভিটা ছিল, তো আমি ভিটার দিকে দৌড় দিই। আমার শরীরে পানির পানি দিয়ে চপচপ করতেছে। তো এই অবস্থায় আমি ভিটার দিকে দৌড় দিই। আমার ভাই আমাকে আর পায় না, কারণ আমি জানি যে উনি যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে মার দিবে, আর বাড়িতে গেলে হয়তো মার দিবে, তবে এখন ধরতে পারলে তার বেশি মার দিবে, ভেজা অবস্থায় বেশি ব্যথা লাগবে। সেই চিন্তা করে আমি আমার ওনাকে ধরা দিলাম না। ধরা না দিয়ে আমি সরাসরি জঙ্গলের মধ্যে গিয়ে ঘাপটি মেরে বসে রইলাম। আমি জানি আমাকে ধরতে পারলেই দিবে পেতনে, যার কারণে আমি পরে বাসায় যাব। ভেজা অবস্থায় আমি সেখানে বসে আছি। তখন টুকটুক করে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করলো। আমি ভিটার ওই প্রান্ত ঘুরে সবেমাত্র আমাদের বাড়ির পেছনের যে ঘন মেহগনি গাছের বাগান আছে, বাগান পর্যন্ত আসলাম। আসার পরে হঠাৎ করে খেয়াল করে দেখি যে আমার ডান পাশে একটা উড়ন্ত জিনিস আমার দিকে এগিয়ে আসছে, এবং আগুনের গোল্লার মতো কোনো একটা জিনিস। তো জিনিসটা আমার সামনে দিয়ে ঘুরে মেরে বেরিয়ে গেল, এবং বেরিয়ে যাওয়ার পর আমি ভয়ে নিচে পড়ে গেলাম আর কি। পড়ে যাওয়ার পরে আমি যখন উঠছি, এখানে আমার বাঁশ বাগান ছিল, বাঁশের পাতা মরমর করতেছিল। তো এই অবস্থায় আমি আবার হাঁটতে শুরু করলাম। হাঁটার খানিকক্ষণ সামনে যেতে না যেতেই হঠাৎ করে খেয়াল করলাম যে আমার পেছন পেছন কেউ একজন আসতেছে, এবং বাঁশ পাতার পাড়ানোর শব্দ আমি টের পাচ্ছি। এবং আমি কিছুটা সামনে যাওয়ার পর আমি খেয়াল করলাম যে আমার থেকে প্রায় 8-10 হাত দূরে মাটি থেকে 1-2 হাত উপরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরে লাল রঙের এক ধরনের জামা, চুলগুলো ছেড়ে দেওয়া, এবং মেয়েটি আমার থেকে হয়তো কিছুটা বড় হবে। তার শারীরিক গঠন বা ওই সমস্ত জিনিস দেখে বোঝা যাচ্ছিল। তো এই অবস্থায় আমি ভয় পেয়ে গেলাম প্রচন্ড পরিমাণ। মেয়েটির শরীর দিয়ে আলো জ্বলছিল, চুলগুলো ছেড়ে দেওয়া, বাতাসে উঠছিল। আরেকটা অবাক করার মতো বিষয় যে বৃষ্টিতে আমি ভিজতে ছিলাম, আমার পুরো শরীর ভেজা ছিল চপচপে, কিন্তু ওই মেয়েটার শরীরের আশেপাশে কোনো বৃষ্টি হচ্ছিল না। ওইটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে তখন আমি দৌড় মারি, এবং প্রাণপণে বাড়ির আগ পর্যন্ত যখন আমি দৌড়ে আসি, ততক্ষণ পর্যন্ত বাড়ি পৌঁছায় নাই। মেহগনি বাগানটা অনেক বড় ছিল, আর আমি বাগানের একদম অপোজিট প্রান্তে ছিলাম। তো আমি ওই বাঁশ বাগান পার হয়ে মেহগনি গাছের বাগানের অর্ধেক পর্যন্ত আসছি। আমি খেয়াল করলাম সেই মেয়েটা, যে কিনা আমার পেছনে ছিল, উড়ন্ত অবস্থায় আমার পেছন পেছন আসতেছে, এবং এমন ভাবে আসতেছে যে আমি ভয়ে একদম পুরো কাতর হয়ে গেছি এই অবস্থা। তারপর দেখলাম যে আমি যত জোরে দৌড়াই না কেন, আমি কিন্তু খুব জোরে দৌড়াইতে পারতাম, আর আমার হাত পা একদম চিকন চিকন ছিল, প্রচন্ড পরিমাণ জোরে দৌড়াইতাম। তো আমি দৌড়াতে দৌড়াইতে এত পরিমাণ দৌড়াচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মেয়েটা ঠিক আমার বরাবর আমার পাশে চলে আসছে। মেয়েটার চোখ জল জল করে জ্বলতেছে, একদম সাদা ধবধবে নীলচে আলোর মতো ধপধপ করে জ্বলতেছে। শরীরের মধ্যে এমন ধরনের আলো, এক প্রকার নিয়ন আলোর মতো জল জল করতেছে। তো এই অবস্থায় আমি তাকে দেখে আরো জোরে দৌড় দেই, এবং সে আমার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। এবং ওই অবস্থায় আমি তাকে দেখে এত পরিমাণ ভয় পেয়ে যেত, তখন আমাদের খোলাটা চলে আসছি, আমাদের দুই পুকুরের মাঝখান দিয়ে বাড়িতে ঢুকতে, আর এই পিছন সাইড দিয়ে আর কি। তো পিছন সাইড দিয়ে আমি যাওয়ার পথে ওই রাস্তা যেহেতু সরু ছিল, তো সরু রাস্তার ওইখানে আমি দৌড়াইতে গিয়ে আমি পা পিছলে, একদম যেহেতু কাদা রাস্তা ছিল, আমি ডাইরেক্ট কুয়োর মধ্যে পড়ে যাই, পানির মধ্যে। তো আমি খুব জোরে জোরে চিৎকার করতে থাকি, এবং ওইখান থেকে তারপর সম্ভবত আমি অচেতন হয়ে পড়ছিলাম। এবং আমাকে যখন আমার ছোট চাচা আমাকে আমার চিৎকার শুনছে, সম্ভবত শুনে যখন আইছে, আসার পর উনি দেখছে যে আমি পুকুরের পাড়ে, আমাদের একদম উপরে বাড়ির পিছন পড়ে আছে ওইখানে। এবং উনি যখন আসছে দেখছে যে আমি ওই উপর থেকে ধপাস করে পড়ছি, এবং কোত্থেকে পড়লাম আমার চাচা মনে করছে আমি গাছ থেকে পড়ছি। তবে আমি তো গাছ থেকে পড়ি নাই, বা আমি তো পুকুরের মধ্যে অজ্ঞান হয়ে গেছি। ওইখানে আমার সেন্স ছিল না, আমাকে দেখে আমি প্রচন্ড পরিমাণ ভয় পাইছি। তো কাকা আমাকে বললো যে তুই কি গাছে উঠছিলি, জ্ঞান ফেরার পরে আর কি, পানি টানি ছিটাইলো। তো আমার তো পুরো ভয়, একদম অবস্থা খারাপ। তো আমি বললাম না কাকা। তো ওই অবস্থায় কিন্তু সন্ধ্যা পুরোপুরি লেগে গেছে, আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি বেশ খানিকক্ষণ অজ্ঞান ছিলাম।
তো আমাদের ডাক্তার ছিল, আলী ডাক্তার ওনার নাম। তো উনি আসলো, আসার পর উনি আমাকে একটা ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর বললো কি যে হয়তো ভয় পাইছে দিক দেওয়ার সময়, বা পড়ে গেছে গাছ থেকে, ব্যথা ট্যাথা হয়তো পাইছে, আমাকে ব্যথার ওষুধ দিল, দেওয়ার পর উনি চলে গেছে আর কি। তো আমাকে আমার কাকা জিজ্ঞেস করতেছে তুই গাছে উঠছিলি কিসের জন্য, আর ওইখানে একটা পেয়ারা গাছ ছিল, আমার কাকা মনে করছে যে পেয়ারা গাছে উঠছিলাম, ওইখান থেকে পড়ে গেছে আর কি। তো এমনিতেই তো আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তারপর আমার ভাই আমাকে ধরে আবার দিছে মায়ের, কারণ হচ্ছে ওনার রাগ ছিল আমি কেন ধরা দিইনি ওনার কাছে। তো অবস্থা মাইর দিয়ে আমাকে বলতেছে যে তুই এত বড় সাহস, আমার কথা শুনিস না। তা আম্মা আমাকে গোসল টোসল করাইছে। তো গোসল যখন করানোর শেষে আমি এখানে দাঁড়ায় আছি, তখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, বর্ষাকাল যেহেতু। আম্মা ঘরে গামছা আনতে গেছে। তো এই অবস্থায় আমি দেখলাম যে আমাদের যে দুই পুকুরের মাঝখানে যেদিকে আমি পড়ে গেছিলাম, এখান থেকে সোজা ভিটার দিকে আমি দেখলাম যে সেই মেয়েটা শূন্যে প্রায় 1-2 হাত উপরে ভাসতেছে এবং আমাকে ইশারা দিয়ে ডাকতেছে, আয় এদিকে আয়, এরকম ভাবে ডাকতেছে। তো এটা দেখে আমি আবার চিৎকার দিয়ে উঠছি বাইরে, ঘরের বাইরে থেকে ওই সময়টাতে। তা আম্মা এসে আমাকে মুছাই টুসাই দিল, বলে কি হয়েছে? তাই বললাম কি যে ভূত, ভয় পাইছি। তো আম্মা জানে যে আমাদের বংশের উপর এমনিতেই খারাপ কিছু ছায়া আছে, তো হয়তো কোনো কিছু দেখে আমি ভয় পাইছি। তা আম্মা ওইটা মনে করে ওইদিনকে আমি আম্মার কাছেই ঘুমাইলাম। ওইদিনকে রাত্রে আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু ফজরের খানিকক্ষণ আগে আম্মা উঠে দেখে আমার শরীরে হাত দিয়ে দেখে আমার গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর, এবং প্রচন্ড পরিমাণ জ্বর, এমন জ্বর যে 3-4 দিন হয়ে গেছে, জ্বরের কোনো সারার কোনো নাম গন্ধ নাই, কোনো ঠিক ঠিকানা নাই। তো এই অবস্থায় সেই ডাক্তারকে আবার ডাকছে, আলী ডাক্তারকে। তো ডাকার পরে উনি আমাকে দেখে ওষুধ পানি আবার দিয়ে গেল। তো আমার দাদি আবার বলতেছে যে ওর ফকির বাড়ি নিয়ে যাও, এরকম কাজ হবে না, সম্ভবত ভয় পাইছে, ফকিরের কাছ থেকে গাছটা বান্ধায় নিয়ে আসো, তাহলে ঠিক হয়ে যাবে। তো ওই কথা বলার পর আমার আম্মা ওইদিনকে রাত্রেবেলা, আমার আব্বা আবার ভ্যান চালাইতো, তো আব্বা ভ্যান ট্যান চালায় আসছে, আসার পর রাত্রেবেলা ভ্যানের নিচে কিন্তু আগে হেরিকেন থাকতো, আপনারা দেখছেন কিনা জানি না। তো এই হেরিকেন থাকতো, হেরিকেন জ্বালায় আব্বা টিপ 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 করে পর্যন্ত যাচ্ছে আর কি, সেই ফকির বাড়ি পর্যন্ত যাচ্ছে। তো যার মাঝখানে আমি আব্বা আম্মা সামনে বসছে আর দাদি ছিল, তো পিছনে কেউ নাই। আব্বা ভ্যান চালাচ্ছিল, দাদি আর আম্মা সামনে বসে, আর আমি দুজনের মাঝখানে পিছন দিক মুড় করে বসে আছি, মানে আমার নজর পেছন দিকে। তো আমি যখন যাচ্ছি ফকির বাড়ি খানিকক্ষণ আগে, আমি দেখলাম যে ওই মেয়েটা একদম জোনাকি পোকার মতো জ্বলতেছে, এবং জ্বলে আমার ভ্যানের খুব কাছাকাছি চলে আসছে, এসে আমারে বলতেছে যে তোমার নাম কি। তো আমি তো তখন ওকে দেখে ভয় পাচ্ছিলাম না, একটু একটু সাহস পাচ্ছিলাম যে ওই জিনিসটা কি এবং কি চায়, ভয় পাচ্ছিলাম তবে ওরকম লাগছিল না। তো সে যখন আমার খুব কাছাকাছি আগে আসছে, তখন আমি চিৎকার দিছি, দেওয়ার পরে আমার আব্বা ভ্যান থামাইছে, পেছনে দেখে কিছু কেউ নাই। তাই বললাম কিছু ওই যে ওইটি। তো এই কথা বলার পর আব্বা বললো কিছু কে, কই কেউ তো নাই। তো যাই হোক আমাকে ফকির বাড়ি নেওয়া হলো, নেওয়ার পরে ফকিরে গাছটা এটা বাইন্ধা দিল, তারপর দরদ পরে দিল, বললো কি যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো উনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে নাই যে আমার ঘাড়ে কে আছে বা আমার সাথে কে আছে, আমার সাথে কে আসছে। তো এই অবস্থার পরে আমরা ওই দিনকে পরের দিন সকালবেলা বাড়িতে আসি, আসার পর আমার জ্বর তাও কমে না, প্রায় 2 দিন পার হয়ে গেছে, তাও কমে না। তো এই অবস্থায় আমার দাদি বলতেছে যে ও সাকিবের মা, দেখতো কোনো জিনের আসর মাসর হইলো কিনা, এরকম জ্বর তো আমারও হইতো, আমার ঘাড়ে তো জিন ছিল, সে অনেক কাহিনী করার পর গেছে। তো কাকি আমার আম্মা বলতেছে যে না এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না, তোরা শুধু শুধু চিন্তা করতেছিস। তো যাই হোক ওরকম অবস্থায় ওদিনকে রাত্রেবেলা আমি দাদির কাছে ঘুমাইছি। দাদি তো একবার ঘুমাইলে আর ঘুম থেকে ওঠে না, আমার ভালো ঘুম ছিল। তো ঘুমাইছি, দাদি মনে হয় ঘুম থেকে উঠে বাথরুমে গেছে বা এরকম কোনো কিছু, উনি ছিল না ওই সময়টা আর কি। আমার আচমকা ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে আমি যখন উঠছি, ওঠার পরে সত্যি কথা আমি ওই মেয়েটাকে আমার পায়ের কাছে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। প্রথমে দেখছি জানলা দিয়ে বাহিরে, আমি তখন গলা দিয়ে একটু শব্দ বের করতে পারতেছিলাম না। এই কদিন আমি একা ঘুমাই নাই, আমার মার সাথে ঘুমাইছি আর নাহলে আমার দাদির সাথে ঘুমাইছি। আর সবসময় আমি দাদির সাথে ঘুমাইতাম, একা কখনোই থাকতাম না, মাঝে মধ্যে বারান্দায় ঘুমাইতাম। তো ওই সময় মেহমান আসলে, তো ওই অবস্থায় আমি যখন বাইরেই মেয়েটাকে দেখলাম, এক চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে মেয়েটা ঘরের ভিতর ঢুকে গেছে, এবং ঢুকে আমাকে বলতেছে চুপ, কোনো কথা বলবে না, তোমার রোগ একমাত্র আমি সারাইতে পারবো, তুমি কি সুস্থ হইতে চাও না? তো এই কথা বলতেছে আমাকে। আমি মাথা ঝাঁকায় বললাম হ্যাঁ সুস্থ হতে চাই, কিন্তু তুমি কে, তুমি তো আমাকে ভয় দিছো। তো মেয়েটা তখন বললো চুপ, কোনো কথা বলবে না, তোমার জন্য আমি অনেক খাবার নিয়ে আসছি। এটা বলার পর টেবিলের উপরে, ওইখানে আমাদের খাটের পাশে একটা টেবিল আছে, টেবিলের উপরে প্রায় 7টা-8টা থলে ভরা শুধুমাত্র ফল আর 2-3টা ঠোঙ্গা ভরা মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি। আমাকে বললো খাও একটা। আমি সেই মিষ্টিটা প্রথমবারের মতো খেলাম। সম্ভবত মিষ্টি খাওয়াটাই আমার ভুল হয়েছে, বা ওই মেয়েটাকে আমার কাছে অ্যালাউ করা হয়তো ভুল হয়েছে। তো এই সময়টাতে আমি তার মিষ্টিটা খাইলাম, এবং খাওয়ার পর থেকে আমার মাথাটা একটু ঝিমঝিমানি করতে শুরু করলো। তো তখন দাদি ঘরের ভিতর ঢুকতেছে, তো মেয়েটা আমাকে বলতেছে যে এগুলো আমি এখন লুকায় রাখতেছি অমুক ঘরে অমুক জায়গার পিছনে।
তুমি ওইখানে গিয়ে ওইটা উঠাও, তাহলে তুমি জিনিসগুলো পাবা। কালকে সকালবেলা উঠেও, ঠিক আছে? এগুলো আমি তোমার জন্য নিয়ে আসছি, তুমি এগুলো খাইও। এখন আমি এখান থেকে যাই। তো ওই মেয়েটা কথা বলার পরে ওইখান থেকে চলে যায় আর কি। চলে যাওয়ার পরে তো ঘরের ভিতরে একটা দারুণ সুঘ্রাণে ভরে গেছে, এত সুন্দর ঘ্রাণ যে ঘ্রাণ একদম পুরো মাতার অবস্থা। তো দাদি তখন বলতেছে, কি রে, ঘরের ভিতরে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসলো? এতটা তো দিছিস নাকি? আমি বললাম, দাদি না। তো দাদি বলতেছে, তাহলে এত সুন্দর ঘ্রাণ ঘরের ভিতর কোত্থেকে আসলো? আমি বললাম, দাদি হয়তো কোনো ফুলের ঘ্রাণ হবে হয়তো। দাদি এরকম কিছু ভাবলো না, কারণ আমাদের বাড়ির পেছনে ফুলের গাছ ছিল, হয়তো হাসনাইনা ফুলের গাছে ফুল ফুটছে, এরকম অবস্থা। তো ওই অবস্থায় 2007 সালের ঘটনা, তখন আমার মনে আছে ওই সময় আমাদের এখানে বন্যা হয়েছিল। তো ওই বৃষ্টি বাদলের চারিদিকে তো পানি একদম আটকে আছে, এরকম অবস্থায়। তো পরের দিন আমি ঘুম থেকে উঠছি, বা আকাশে মেঘ 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 ভাব। তো মেয়েটা আমাকে কালকে রাত্রে যেটা বলছে যে অমুক জায়গায় তুমি যাও, তুমি তো পাবা। তো আমাদের ঢেকি ঘরের পিছনে একটা ঘড়ি রাখার ঘর আছে, সেইখানে অমুক জায়গায় ঢাকা আর কি। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে সত্যি কথা সেইখানে ওই জিনিসগুলো আমাকে যে দিয়েছিল একদম টুকরি বাঁধা খুব সুন্দরভাবে, এবং সেগুলো আমাকে আমি যখন দেখলাম, আমি খাইতে খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে। আমি সারাদিনে বসে ফল মিষ্টি একটা একটা করে বের করে খাই, একটা একটা বের করে রাখাই, ওইখান থেকে আর বের করি না, ওইখানেই রাখি। এবং আমি সম্পূর্ণ সুস্থ। কালকে রাত্রে ওই মিষ্টি খাওয়ার পরে সম্পূর্ণ সুস্থ, আমার শরীরের মধ্যে আর কোনো জ্বর নাই। তো এই অবস্থায় আমি তো একটা প্রকার মজা পেয়ে গেছি। আর আমার সুস্থ দেখে আমার আম্মা, তারপর আমার দাদি, সে বলতেছে যে কবিরাজের ওষুধে মনে হয় কাজ হয়েছে, তাহলে আর সেখানে যাওয়ার দরকার নাই, আজকেও যাইতে বলছিল। তো ওইটাই হয়তো ভুল ছিল না যাওয়া। তো দিনকে সন্ধ্যার দিকে খেলাধুলা শেষ করে আমি বাড়িতে ঢুকতেছি, ওই যে বৃষ্টির বাদলের দিনে বের হওয়ার তো কোনো উপায় নেই। তো আমি আমাদের বাড়ির পাশে পানি জমছিল, সে পানির ভিতরে খেলতেছিলাম, খেলে দিলে আমাদের খরাটার মাঝখান দিয়ে আমি আসতেছি। আসার পথে আমি দেখলাম মেয়েটা আমাকে গাছের আড়াল থেকে ইশারা করে ডাকতেছে, আমাকে বলতেছে যে সাকিব, তুমি কি কালকে জিনিসগুলো পাইছিলা, খাইছিলা? তো আমি বললাম যে হ্যাঁ খাইছি, খুব মজা। কই থেকে আনছো তুমি, আর তুমি কে? তো সে আমাকে বললো যে আমি তোমার বন্ধু, তোমার জন্য প্রত্যেকদিন আমি নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু এই কথা কাউকে তুমি বলবা না, আর আমার সঙ্গে গোপনে তুমি দেখা করবা, তাহলে তোমাকে ভালো ভালো খাবার খাইতে দিব, তুমি যা চাবো তাই খাইতে দিব, ঠিক আছে? কাউকে কিছু বলবা না। তো বললাম আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু বলবো না। তো ওই যে সে আমার বন্ধু হইলো, কেন জন্য তাকে আর ভয় ভয় পেতে লাগলাম না, তাকে বরং সেটা ভালো লাগতে শুরু করলো। তো এই অবস্থায় আমাকে ও খাবারটা আবার আরেকটা থরে দিল, বলে গতকালকে খাবার শেষ হয়ে গেছে, এগুলো তুমি আবার খেয়ে ফেলো, ওইখানে রেখো, কিন্তু ওইখানে রাখলে আর কেউ দেখতে পারবে না। তো আমি ওইখান থেকে নিয়ে নিয়ে খাইতাম প্রত্যেক দিন। আমার দিন এরকম করে ভালোই কাটতেছিল। ওই মেয়েটা প্রত্যেকদিন সন্ধ্যার দিকে আমার সঙ্গে দেখা করতো ওইখানে, ওই যে ভিটার মধ্যে। তো আশেপাশে পানি ছিল এবং খুব খারাপ পরিবেশ ছিল, ওই বছর বন্যা হয়েছিল আমাদের ইসে। তো আমার সাথে বা হাতে সবসময় মিষ্টি থাকতো, মিষ্টি থাকতো। এটা আমার দাদি কয়েকদিন দেখছে, বলছে মিষ্টি তুই কই পাস? আমি বলি কিনে নিয়ে আসছি, আমার এক বন্ধু দিছে। না না বাহানা ঠানা বলে এগুলো বলতাম আর কি। তো দাদি বিষয়টা শুরুতে বুঝতে পারে নাই। আর বৃষ্টি ছিল যেহেতু, খাবার দাবারের অভাব ছিল, ঠিকঠাক মতো রান্না বান্না করতো না আমাদের ওখানে, আমরা গরিব ছিলাম, আগেই বলছি, ধান টান সব ডুবে গেছিল। আব্বা বিল থেকে মাছ যা মেরে আনতো, ওই মাছ বিক্রি করে বাজার থেকে যাটা নিয়ে আসতো, ওইগুলো আমরা খাইতাম, সেদ্ধ মেদ্ধ কচু খেচু এসব জিনিসপত্রই সেদ্ধ করে খাইতাম। কিন্তু আমাকে যখন খাইতে ডাকতো, তখন মাগার আমি খাইতে চাইতাম না কোনো কিছু, বলতাম যে আমি খাবো না এসব, আমি আমার পেট ভরা, সব সময় 3 বেলায় সকাল বিকাল রাত পেট ভরা। এবং বলতো কই থেকে খেয়ে আসছিস? তা আমি বলতাম যে খাইছি, আমার এক বন্ধুর বাসাতে খাইছি, আমার অমুক খাওয়াইছে। একদিন 2 দিন হলে হয়তো বিষয়টা মানা যায়। আমি বেশিরভাগ দিনই বাড়িতে 1 বেলা বা 2 বেলা খাইতাম না, বিশেষ করে রাত্রেবেলা কোনোভাবে খাইতাম না। তখন আমরা মনে করছি আমার পেটে কোনো সমস্যা হয়েছে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। ডাক্তার বাড়ি নিয়েও গেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আম্মা এই বিষয়টা তখন পর্যন্ত বুঝতে পারে নাই যে আমার সঙ্গে কি আছে। আসলে মূলত সন্ধ্যার আগে আমি যখন খেলে বাড়িতে ফিরতাম, ওই সময়টাতে ওই পরি মেয়েটা যে কিনা আমার সঙ্গে ছিল, ওর নাম ছিল সালাদ। তো ও আমার কাছে আসতো, সালাদ, অদ্ভুত নাম হলো ওইটা, ওর নাম ছিল। তো সালাদ আমার কাছে আসতো, আইসা আমাকে বসতো, আমাকে বসাইতো ভিটার এখানে। বসানোর পর ও প্রায় 8-9 পদের খাবার নিয়ে আসতো, আমি খেতেও পারতাম ভাই। তো 8-9 পদের খাবার, সব খুবই দামি দামি খাবার, মাংস খাবার, পোলাও, রোস্ট, এই জাতীয় খাবার আর কি। এবং খুব অদ্ভুত অদ্ভুত খাবার, যা আমি আমার জীবনে কোনোদিন খাইনি, চোখেও দেখিনি। তো আমাকে বলতো তুমি খাও, তোমার যত মন চায় তুমি খাও, আমি তোমার বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তোমার সঙ্গে গল্প করবো, কথা বলবো, সব কিছু করবো, কিন্তু তুমি আমার কথা কাউকে বলবে না, বললে কিন্তু এগুলো আসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম করে প্রায় আমি যা যা বললাম প্রায় 2 বছরের ঘটনা, 2 বছর হয়েছে, প্রায় 2009 সাল পর্যন্ত এগুলো হয়েছে। এবং বাসা থেকে কিচ্ছু টের পাই নাই। ও প্রতিদিন আসতো না, মাঝে মধ্যে আসতো, কিন্তু কন্টিনিউয়াসলি লাস্টে যে কদিন আসছে ওই কদিন আমি ধরা খেয়ে গেছি। বলতে আমার আম্মা একদিন আমাকে জিজ্ঞেস করলো যে তুই কই থেকে পাস খাবার, বা এই খাবারগুলো তোকে কে দেয়, সবসময় পেট ভরা থাকে,
আম্মা আমাকে খেয়াল করে যে মাঝে মধ্যে আমি দামি দামি ফল খাই, তারপর আপেল জাতীয় কিছু খাবার খাই, আঙ্গুর খাই, তারপর বিভিন্ন বড় বড় মিষ্টি আমার হাতে সবসময় থাকে। আমি এগুলো লুকাই লুকাই খাই, তাও আম্মা ধরে ফেলছে। তো ধরে একদিন জিজ্ঞেস করতেছে যে কি রে, তুই খাবার খাস না কেন, তোকে প্রতিদিন কে কে খাবার দেয়? তো বললাম আম্মা কেউ দেয় না। তো যাই হোক, আমার কিন্তু এরকম খুব ভালো চলতেছিল। তো একদিন আমি তো আলাদা ঘুমাইতাম, দাদির সাথে ঘুমাইতাম না। আমাদের ঘরের বারান্দার একটা রুম ছিল, সেখানে ঘুমাইতাম। একদিন আমার আম্মা আমার ঘর পরিষ্কার করতে গিয়া আমার বিছানার পাশে 2টা কৌটা ভরা বিস্কুট পাইছে, এবং এগুলো খুব সুস্বাদু সন্দেশ জাতীয় বিস্কুট, মানে মিষ্টি বিস্কুট। বিস্কিট বললে ভুল হবে, মিষ্টি জাতীয় একটা খাবার আর কি। 2টা কৌটা ভরা পাইছে, আর খাটের নিচে আরো বেশ কিছু খাবার পাইছে, মিষ্টি ফলমূল এগুলো পাইছে। তো আম্মা আমাকে হাতে নাতে ধরে বলছে যে এই জিনিসগুলো কোত্থেকে আনছিস তুই? তো আমি বললাম এই জিনিসগুলো আমার এক বন্ধু দিছে, স্কুলে আমার এক বন্ধু আছে, ওরা খুব বড় লোক, আমাকে খাইতে দেয় সমস্ত কিছু। আম্মা সহজ সরল মানুষ, এটাকে বিশ্বাস করে না খুব একটা। তো বললো কি যে তোর কোন বন্ধু আছে যে তোকে প্রত্যেকদিন খায় আমি দেখবো? তো আমি বললাম কি যে না থাক, আমি আর ওর কাছে যাবো না, ওর কাছ থেকে আনবো না। তো আম্মা হয়তো এরকম ভাবে নজর আন্দাজ করে দিয়েছে, এরকম ভাবে বোঝে নাই। তো এরকম ভাবে চলতেছিল। পরীটা প্রত্যেকদিন রাত্রে তখন আমার রুমে আসা শুরু করলো। তখন আমার বয়স কত, 15 বছর হবে সামথিং। তো আমার রুমে আসা শুরু করলো, তখন আমি অনেক কিছু বুঝি, জানি আগে থেকে। তো ওকে কেন জন্য ভালো লাগতো আমার কাছে। ওকে দেখতে খুব সুন্দর ছিল মাশাআল্লাহ, এবং খুব সুদর্শন আর কি, যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, এত সুন্দরী সে। এবং সে আমাকে নিজেই বলছে যে সে একটা পরী, এবং সে আমার কাছে থাকে এবং আমাকে সে পছন্দ করে আর কি, জন্য আমার জন্য খাবার সে নিয়ে আসে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এরকম আমার সাথে থাকতে চাও, আমরা খুব ভালো বন্ধু। এবং ও প্রত্যেকদিন এসে আমার সঙ্গে গল্প করতো। বিশেষ করে আমরা যখন সকালবেলা মক্তবে যেতাম, মক্তবে আমি ফজরের পর উঠতাম, ওইটা মক্তব শুরু হওয়ার আগে আমি চলে যেতাম, কারণ ও সকালবেলা আমার সঙ্গে দেখা করতো জঙ্গলের মধ্যে, এবং আমাকে সকালে নাস্তা দিত, খাবার দিত, এগুলো দিত। আমার ঘরে সবসময় এই জিনিসগুলো থাকতো। তো যাই হোক, অনেক ধরনের আলামত আমার পরিবার পাইছে, যে আলামতগুলো আসলে মূলত জিনের ইঙ্গিত করে যে আমার সঙ্গে কোনো জিন আছে। আর আরেকটা ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু বলছি যে ছোটবেলা থেকে আমি অসুস্থ থাকতাম, সবসময় অসুস্থ, মানে সুস্থতা আমার মধ্যে কমই ছিল। কোনো সময় খুজলি হইতো শরীরে, কোনো সময় আমার পেটে ব্যথা উঠতো, কোনো সময় আবার নানান ধরনের সমস্যা, শরীরে তাবিজের অভাব ছিল না। তো আমার রোগ পুরোপুরি সেরে গেল, শরীরে কোনো রোগ ছিল না, না খুজলি উঠতো, না কোনো পেটে ব্যথা হইতো, না কোনো প্রকার কোনো রোগ বালাই, অসুস্থও থাকতাম না সবসময়। জ্বর, রাত্রেবেলা জ্বর উঠতো আমার ম্যাক্সিমাম টাইমে। তো ওই জ্বরের সমস্যাটা সেরে গেছে আর কি। আর দাদি আমাকে ডাকে বলতো যে কিরে, তোর ঘরে যাবি না, আমার ঘরের সাথে ছবি না? তো আমি দাদিকে বললাম ওই ঘরে শুইলেও আসতে পারে না। একদিন এরকম ভাবে বলছি, দাদি হয়তো বুঝতে পারে নাই, তবে পরে আন্দাজ করতে পারছে যে ওটাকে, ও আসতে পারে না ওটাকে। তো এরকম করে সময় যাচ্ছিল, এবং খুব আনন্দের সহিতই যাচ্ছিল সময়। একদিন আমার দাদি বিষয়টা দেখে ফেলে বিষয়টা কি, দাদি মনে হয় রাত্রেবেলা বাইরে করতে উঠছিল। তো উনি দেখে যে আমার ঘরে একটা কালো কাপড় পরা কোনো একটা জিনিস আমার ঘরে ঢুকতেছে আর কি। এবং দাদি জিন চেনে, জিনের আগে দেখছে দাদি। তো ওইটা দেখার পরে দাদি 100% শিওর হয়ে গেছে যে আমার সাথে জিন আছে। এবং আমার আম্মার কথা কয়েকদিন শুনছে, আমার কথা মিলাই টিলে সে সম্পূর্ণভাবে ভেরিফাই করছে যে আমার সাথে একটা জিন আছে, এবং এই জিনটা আমার ঘরে ঢুকছে। রাত্রে তখন 2টা বাজে। তো দাদির সঙ্গে সঙ্গে ঘরে দৌড়ে আসছে। আসার পরে দাদি উনি দোয়া কালাম পারতো, দোয়া কালাম পরে ফু দিছে। ফু দেওয়ার পরে সাথে সাথে জিনটা জানলা দিয়ে বের হয়ে গেছে, সামনে জানলা তাদের সামনে দিয়ে বের হয়ে দক্ষিণ দিকে একদম উড়ন্ত অবস্থায় আকাশের দিকে চলে গেল আর কি। তো এটা দেখার পর দাদি তো পরানে পানি নাই, সঙ্গে সঙ্গে উনি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেছে, চিৎকার চেঁচামেচি করে বলতেছে, এই ওরে আফজাল, তাড়াতাড়ি বের হয়ে আয়, তোর ছেলের ঘাড়ে জিন আছে, তোর ছেলেটা জিনে ধরছে। তোকে দেওয়ার পর পুরো বাড়ি এক জায়গায়, আমার ছোট চাচা, মেজো চাচা সবাই এক জায়গায়। আয়সা, আমি তো তখন জাগ না, আমি ঘর থেকে বের হয়ে বলছি কি হয়েছে? তোমার দাদি বলছে যে তোর ঘাড়ে জিন আছে, তোর পোলার ঘাড়ে জিন আছে রে, তোর পোলার ঘাড়ে জিন আছে। তো দাদি সত্যি সত্যি দেখছে, এবং আমার শরীরে কোনো রোগ বালাই নাই, আমি নতুন নতুন খাবার খাই, স্বাস্থ্য আগের থেকে ভালো হয়ে গেছে। পাশাপাশি আমি সবসময় আনন্দ উল্লাসে থাকি, রাত্রবেলা জেগে থাকি। আম্মা কয়েকদিন দেখছে আমার ঘরে নানান ধরনের খাবার পাওয়া যায়। তো ওই কথা বলার পরে আমাকে জিজ্ঞেস করছে যে তোর সঙ্গে কে আছে? তো আমি প্রচন্ড পরিমাণ রেগে গেছি ওই সময়টাতে। কেন রেগে গেছি আমি জানি না। তো আমি বলছি যে আমার সাথে যেই থাকুক, তোদের কি, তুই তো করা শুরু করলাম। তো দাদি তখন বললো 100% শিওর যে ওর ঘাড়ে জিন আছে, এবং ওই জিনটা ওর উপর বশ করছে। এবং সত্যি কথা বলতে, এই যে তুই যত আলামত দেখছিস, সব আলামত এই জিনের আলামত। তো আমার আম্মা তখন কান্নাকাটি শুরু করে। আব্বা তখন ওই রাত্রেবেলায়, কোনো দেরি করে না, ওই রাত্রেবেলায় হারিকেন জ্বালাইছে, ভ্যানে বসাইছে, আমাকে নিছে, আমার কাকা সহ আমাকে নিয়ে গেছে হচ্ছে সেই ফকির বাড়ি, যে ফকির বাড়ি আমাকে সবসময় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে সেই ফকির আমাকে দেখছে, দেখার পর বলতেছে যে ওর ঘরে একটা জিন আছে, এবং জিনটা প্রতিদিন ওর কাছে আসে।
তখন আবার বলতেছে যে জিনটা কতদিন ধরে আছে। তো উনি তখন কিছু বলতে পারে না, বললো যে আছে, বেশ কিছুদিন ধরেই আছে এবং ওর সাথে আছে, এবং আসার পরে ওর শরীরের অবস্থা ভালো হয়েছে আর কি জিনটার আসার পরে। তবে ওই জিনটা ওকে দেখভাল করবে, ওকে দেখাশোনা করবে, ওকে ভালো মন্দ খেতে দিবে, কিন্তু ও যখন পূর্ণবয়স্ক হবে, 21 বছর বয়স হবে, নাবালক থেকে সাবালক হবে, তখন ওকে ওই জিনটা নিয়ে যাবে, ওকে পেলে পুষে বড় করতেছে, এবং বড় করার পর ওকে নিয়ে যাবে। আর নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু আর ওকে ফেরত আনতে পারবি না, কারণ ওই পরিমেয়েটা ওকে ভালোবাসে, এবং ভালোবাসে বিদায় ওকে এত সুন্দর সবকিছু করে। ওর শরীরে যত রোগ বালাই ছিল সমস্ত রোগ বালাই ঠিক করে দিছে, সমস্ত কিছু ঠিক করছে ওই জিনটা, এবং ওর উপর কোনো আঁচ আসতে দেয় নাই, ওকে দেখেই বোঝা যাচ্ছে। এবং ওই জিন মেয়েটা এই সমস্ত কিছু চায়। তো ওই ফকিরের কাছে আবার জিন ছিল, ওই জিনটা ওই জিনের কাছে আবার জিজ্ঞেস করছে যে মানে সালাদের কাছে জিজ্ঞেস করছে যে কেন তুমি ওর কাছে আসো বা থাকো বা ইয়ে। তো সে তখন ওইভাবে বলছে যে আমি ওকে পছন্দ করি, এই জন্য আমি গিয়ে করি। কিন্তু ওই জিনটা কোনো কায়দায় হয়তো কোনো খবর জানছে যে এই মেয়েটা কেমন বা জিন মেয়েটা কেমন, একই গোত্রের জিন ছিল না, যার কারণে বিষয়টা খোঁজ করতে সুবিধা হয়েছে। তো ওই জিনটা এসে তার ফকির বাবাকে, মানে ওই যে পীর ছিল বা যে ফকির ছিল আন্টি, ওনাকে সমস্ত কিছু বলছে। বলার পরে উনি এই কথা আমার বাবা মাকে বলছে যে ওর কাছে তো অনেক বছর ধরেই আছে, ছোটবেলা থেকে তোমরা টের পাও নাই, ওর শরীরে যেসব রোগ ছিল, তোমাদের বাড়িতে যেসব বালা মুসিবত ছিল, সবকিছু শুধুমাত্র জিনটার কারণে ঢুকতে পারে নাই, বা জিনটার কারণে তোমাদের পরিবারটা ভালো আছে, তবে এটার কারণে তোমাদের ছেলেকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। তো এই কথা যখন আমার মাকে বলছে, মাকে বলার পরে আম্মা তো পুরো কান্নাকাটি করতে করতে শেষ, কারণ তার একমাত্র ছেলে, বড় ছেলে, সে ওইরকম ভাবে বাড়িতে থাকে না, ছোট ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে। তো এই অবস্থায় যদি তাকে নিয়ে যায় কোনো জিন, জিন ঘাড়ে আছে, এই কথা শোনার পরপরই আমার আম্মা কান্নাই করে যাচ্ছে, শুধু কান্না করতে 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 এই অবস্থা। তো সে এই অবস্থায় তো আম্মা বা জিজ্ঞেস করলো যে দাদি সহ জিজ্ঞেস করলো যে ও এটা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তো তখন সে বললো এটা খুবই শক্তিশালী একজন জিন, এই সাথে সাথে পারা খুব কষ্টকর, তোমরা আগামী শুক্রবার আসো, শুক্রবারে আমাদের এখানে এক পীর আসে, উনার সাথে আমি কথা বলে দেখি, এবং উনি সম্ভবত এই জিনিসটা পারবে এবং ওই জিনকে বন্ধ দিতে পারবে। তার আগে তোমাদের বাড়িটা বন্ধ দিতে হবে, সেটার কাজ আমি আগামীকালকেই করব। বাড়ি বন্ধ দিলে ওই জিনটার ঘর থেকে ঘরের ভিতরে আসতে পারবে না, আর তোমরা ওকে ঘর থেকে বেরো হইতে দিও না কয়েকদিন, যতদিন না ফকির বাবা আসে। তো ওই দিনকে এই কথা বলার পর আমি তো প্রচণ্ড পরিমাণ রেগে যাচ্ছিলাম, কারণ কেন জানি না ওর প্রতি একটা টান অনুভব করতেছিলাম আমি। তো এই অবস্থায় আমাকে তখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর আমাকে ঘরে আটকে রাখা হয় আমার ঘরে, এবং বলে যে তুই ঘর থেকে বের হবি না, এখানেই তুই থাকবি, শুধুমাত্র খাবার দিব, খাবার খাবি। তো আমি কেন যেন একটু অন্য মনস্ক হয়ে যেতাম, একটু রাগি রাগি ভাব আমার মধ্যে কাজ করতো। এইটা আমার আম্মা আমাকে লক্ষণ করছিল যে এরকমটা কেন হয় আমার ছেলের সাথে, আমার ছেলে তো এরকম ছিল না। তখন আমার বয়স 15-16 বছর, এবং আমি অনেকটা বুঝি, এবং ওই পরিটাকেও তখন আমার ভালো লাগতে শুরু করছে। আমার তখন বয়স সন্ধিকাল, তো আমি প্রচন্ড পরিমাণ চিৎকার চেঁচামেচি করতাম, এবং অত কিছু না বুঝলেও অন্তত পক্ষে ও যে খাবারগুলো দেয়, ওর সঙ্গে প্রেমের সম্পর্ক ততদিন আমার হয় নাই, তবে একটু অন্যরকম সম্পর্ক ছিল, ভালো বন্ধুত্বের সম্পর্ক, একটু একটু টান টান অনুভব হইত ওর প্রতি। তো ওই পর্যন্ত ধরা খেয়ে যায় আর কি। এরপরে আমাদের পুরো বাড়িটা বন্ধ দেওয়া হয়, বন্ধ হওয়ার পরে আমাকে এক সপ্তাহ পুরো বাড়ি থেকে বের হইতে দেয় নাই। আমি ঘর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছি, তবে বের হইতে পারিনি, কারণ বের হইতে দেয় নাই, আমাকে কোনো সুযোগ ছিল না। তো যে এক সপ্তাহ পরে ওই পীর বাবা যে ছিলেন উনি আসেন, উনি আসার পরে আমাকে আমাদের পুরো বাড়িটা বন্ধ দেয়, আমার শরীর বন্ধ দেয়। বন্ধ দেওয়ার পর থেকে আমি মোটামুটি খানিকটা সুস্থ, আগের থেকে মাসখানিক কাটে, মাঝখানে আগে থেকে সুস্থ, স্কুলে যাই ঠিকঠাক মতো, সমস্ত কিছু ঠিকঠাক মতো চলতেছে। তো আমি মোটামুটি পুরোটার কথা মনে হইলেও আসলে আমার ওর কথা পাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ ওর প্রতি আমার তখন ফ্যাসিনেশন কাজ করে নাই, বার প্রতি ভালো লাগা কাজ করে নাই। তো এরকম দেখতে দেখতে মাঝখানে আমি এসএসসি পরীক্ষা দিই, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে আমি তখন ভার্সিটিতে উঠি সবে মাত্র, আমার বয়স তখন 20 বছর বা 21 বছর সামথিং হয়েছে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে কি ভার্সিটির জন্য ট্রাই করতেছিলাম। তো আমার শরীরে সবসময় তাবিজ বাঁধা থাকতো, তাবিজ আমি কখনোই খুলতাম না। আমার আব্বা আমার বলতো যে এরকম তাবিজ সবসময় পড়বি, তাবিজ খুলবি না, জিন ক্ষতি করবে তোর, বা অনেক জিন আছে যারা কিনা ক্ষতি করবে। তো আমি এইসব জিন এইসব বিশ্বাস করতাম, যার কারণে ছোটোবেলা থেকে আমার আব্বা মা তাবিজ পড়াইতো আমাকে, এবং তাবিজ সবসময় আমার সঙ্গেই থাকতো, আমি সবসময় তাবিজ পড়তাম, এটা আমার অভ্যাস ছিল। তো ওই তাবিজগুলো পড়তে আমার কোনো সমস্যা ছিল না। তো একদিন আমাদের স্কুলে কলেজে খেলতে গিয়ে বিকেলবেলা মারামারি হয়। তো আমি আমার মারামারিতে খুব এক্সপার্ট ছিলাম। ওই মারামারির মাঝখানে আমার কোমর এবং হাতের তাবিজ খুলে কই পড়ে গেছে আমি নিজেও জানি না, এবং সত্যি কথা পড়ছে। এবং পড়ার পরে আমি তো ঘরে বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি বন্ধ দেওয়া, এটাও শরীর বন্ধ দেওয়া খুলে গেছে, তখন দুইটা তাবিজই পড়ে গেছে, মাজারটাও পড়ছে আবার হাতেরটাও পড়ছে।
চিকন একদম তাবিজ বাঁধা সুতো দিয়ে বাঁধা ছিল, হয়তো পচে গেছে, এই জন্য পড়ে গেছে আর কি। তো তাবিজ যে পড়ে গেছে এটা আমি আর খেয়াল করি নাই। ওদিনকে মারামারি করে টোরে সন্ধ্যার দিকে, খেলাধুলা সম্মিলিত মোটামুটি সন্ধ্যার দিকে হয়েছে। খেলাধুলা শেষ করার পরে আমি মারামারি করতেছিলাম ওইখানে, প্রচন্ড মারামারি লাগছে ইয়াং পোলাপান মিলে। তো আমি পারতেছিলাম আর কি, মায়ের মুখ খাইছি। তো ওই অবস্থায় হঠাৎ করেই আমি জানি না কিসের জন্য চারিদিকে একদম ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। এত পরিমাণ ঝড়ের মতো বাতাস, আমি দেখলাম দক্ষিণ সাইডে তাল গাছের ঠিক মাথায় বরাবর দুইটা বড় বড় বাজ পাখির মতো পাখি বসে আছে এবং আমার দিকে তাকায় আছে। এবং সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে ওরা বাতাসে একদম উড়ে যেতে লাগলো এবং ওদেরকে আমি একটা হালকা করে ঘষি দিছি, উড়ে গিয়ে সামনের বড় একটা মেহগুনি গাছ ছিল, মেহগুনি গাছের সাথে যে ঠাস করে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। তো আমার শরীরে হঠাৎ করে এত শক্তি দেখে ওরা সবাই ভয় পেয়ে গেছে। আশেপাশে আর কোথাও কোনো ঝড় বৃষ্টি নাই, শুধুমাত্র ওইখানে ঝড় হচ্ছিল এবং শত্রুপক্ষের যে কজন ছিল সেই কজনরে আমি একাই পুরো শোয়ায় ফেলছি। তো এটা দেখার পর আমার যে আর লোকজন ছিল, বন্ধু বান্ধব ছিল, দেখে তো পুরো ভয় পেয়ে গেছে এবং ওরা তখন এমন অবস্থা যে মায়ের খেয়ে ওরা বিছানা থেকে উঠতে পারে না প্রায় 1 সপ্তাহ, এরকম অবস্থা। এবং আমার বিচার হয়েছে আমাদের এলাকায়। তবে এটা বলছি যে তোরা যা করবি কর গিয়া, যে বিচার করবি কর গিয়া, আমার কিছু হবে না। এর জন্য কিসের জন্য বললাম বা কেন বললাম তা আমি জানি না, কিন্তু ওই দিনকে আমার হাতে থেকে যখন তাবিজটা খুলে ফেলা হয়েছে এবং আমার শরীর থেকে যখন তাবিজটা খুলে ফেলা হয়েছে, তখন মূলত হচ্ছে কি ওই পরি মেয়েটা আমার কাছে আসার সুযোগ পাইছে, সালাদা আর কি। তো আসার পরে ওই মূলত এই কারণগুলো করছে এবং আমাকে সেভ করছে। এখান থেকে সেভ করার পরে ওদিনকে রাত্রেবেলা তো সালিশ বিচার হয়েছে। সালিশ বিচারে আমি কেমন উগ্র মনোভাব দেখাইছি, আমি এরকম টাইপের না। তো আসার পরে আমি বাড়িতে চলে আসছি। আইসা আমার প্রচন্ড পরিমাণ মেজাজ খারাপ। আমি আমাদের বাড়ির পিছনে একটা মাচা পড়ছিলাম পুকুর পাড়ে, ওই যে সেই পুকুর পাড়, যে পুকুর পাড়ে দুই পাশ দিয়ে আসা লাগে, ছোট একটা পালানোর মতো জায়গা, সরু রাস্তা, ওইখানে পুকুর ঘাটে আমি হচ্ছে গিয়ে মাচা পাচ্ছি বসার জন্য। গরমকাল ছিল, তো এই অবস্থায় আমি বসে আছি। রাত্রি তখন 8টা বাজে। ওই সময়টাতে আমার কাছে একটা বাটন ফোন ছিল, বাটন ফোনে গান চলতো এবং খুব সুন্দর লাগতো আমার কাছে ওইখানে বসে গান শুনতে, জ্যোৎস্নারা ছিল। তো এই অবস্থায় হঠাৎ করে আমার আশেপাশে একটা অন্যরকম সুঘ্রাণে ভরে যায়, এত পরিমাণ সুঘ্রাণ যে আমি বলে বোঝাইতে পারবো না। তো সুঘ্রাণটা খুব মায়াময় ছিল। তো আমি সেই সময় প্রথমবারের মতো, মানে বড় হওয়ার পরে আর কি, আমি সালাদাকে দেখতে পাই, যে কিনা আসলে একদম পরীর মতো সুন্দর ছিল। সে আসলে একটা পরী। এবং সালাদার সঙ্গে যখন আমার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে তখন আমার 15 বছর বয়স, 16 বছর তখন পড়ে নাই। আর ওই সময় পোলাপান আসলে আমরা ওরকম কিছু বুঝতাম না, এখনকার পোলাপান যেরকমটা বোঝে। তো সালাদাকে দেখার পরই আমি আসলে পাগলের মতো হয়ে যাই। ওর চোখের দিকে তাকায়, সেই নীলবর্ণ চোখ। তবে সালাদা আগে থেকে অনেক বেশি বড় হয়েছে এবং ওর মধ্যে একটা অন্যরকম রূপ যৌবনে ভরা একটা ভাব, সেই ভাবটা আসছে। ওইটা দেখে সঙ্গে সঙ্গে আমি একদম পুরো পাগলের মতো হয়ে যাই। তো আমি তখন বলি, সালাদা তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো। তো তখন বলে যে আমি তোমার কাছে আসার অনেক চেষ্টা করছি, তোমাকে দূর থেকে অনেক ইশারা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি আমার ইশারা শোনো নাই। তুমি তোমার বাড়ি বন্ধ দিয়ে রাখছো, তোমার শরীর বন্ধ দিয়ে রাখছো, আমি তোমার কাছে কিভাবে আসবো বলো তো? তো এই কথা বলে সঙ্গে সঙ্গে আমাকে এসে শ্বাস করে জড়ায় ধরলো, জড়ায় ধরে বললো যে আমি তোমাকে অনেক মিস করছি। তাই বলে আমার কপালে, আমার গালে চুমু খেতে লাগলো এবং চুমু খাওয়ার পরে আমি ওর চোখের দিকে তাকানোর পরে হিপনোটাইজ হয়ে গেছি। আমি জানি না কিসের জন্য, তবে ওর চোখের দিকে তাকানোর পর থেকে আমার ওর প্রতি একটা অন্যরকম খুব বেশি তীব্র টান, মানে ওকে যেন আমি অনেক দিন ধরে চিনি, এরকম একটা তীব্র টান আমার হতে শুরু করলো। এবং আমরা এখন ছাড়া হয়তো বাঁচবো না, এরকম একটা টাইপের টান আমার অনুভব করলাম আমি। তো সালাদা তখন বললো যে আমি তোমাকে নিয়ে যেতে আসছি, আর কয়েকদিন পরে নিয়ে যাব। এই চাঁদ ডুবে যখন আমাবস্যা আসবে তখন আমি তোমাকে নিয়ে যাব। আমার সাথে তুমি যাবা না? আমি তোমাকে ভালোবাসি সাকিব। এই কথা বলার পরে আমি বললাম, হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। তখন বললো যে শোনো, তুমি এই তাবিজ দুটো রাখো, এই দুটো তোমার কোমরে পরে রাখো, এর ভিতরে কিচ্ছু নাই। এই দুটো পরে রাখলে হয়তো তোমার বাবা মা সন্দেহ করবে না, বা তোমার দাদিও সন্দেহ করবে না যে তুমি আমার সঙ্গে আছো বা আমি তোমার সঙ্গে আবার দেখা করছি। যদি আবার এরকমটা হয় তাহলে আমি তোমাকে হয়তো তোমার কাছে আসতে পারবো না। ও যাওয়ার দিনকে আমাকে এতগুলো খাবার, তারপর আমি যা যা খেতে পছন্দ করি সমস্ত খাবার আমাকে দিয়ে গেল, এবং ও জানে যে কীভাবে আমি এগুলো পছন্দ করি। আমি ক্ষীর খেতে খুব পছন্দ করতাম, ও থেকে ক্ষীর ম্যানেজ করে নিয়ে আসছে আমার জন্য। এবং ওই সময়টাতে ওর আদর যত্ন, ভালোবাসা সমস্ত কিছু আমার কাছে খুব বেশি ভালো লাগতো এবং এত আদর করতো আমাকে। আমার জন্য নানান ধরনের খাবার নিয়ে আসতো, আমার সঙ্গে বসে গল্প করতো সারা রাত আমার ঘরে। এটা আমাকে দিয়ে ও করাইছে, মানে আমাদের পুরো বাড়িটাতে বন্ধ দেওয়া, 7 পাক দিয়ে 7টা কলসি পুঁতে বন্ধ দেওয়া। তো আমাকে বলছে যে অমুক ঘরের অমুক কোনায় একটা কলসি আছে, ওই কলসিটা তুমি খুলে দিবা, ওইখান থেকে উঠে ফালাই দিবা, অনেক দূরে নিয়ে ফালাইবা, কাছে কিনারে ফালাবা না, ঠিক আছে? আর এই ঘটনার জন্য কেউ না জানতে পারে। ও কি চালাক, প্রথমে আমার শরীর বন্ধ দেওয়া হয়েছে, শরীর খোলাইছে আর কি বন্ধ, এরপরে আমাদের পুরো বাড়ি খোলাইছে আর কি। খোলানোর পরে
আমার পিছনের ঘরের ওইটা খুলে ফেললাম। আমি খুলে ফেলার পরে ওর সঙ্গে তো আমার প্রেমের সম্পর্ক বেশ ভালো চলতেছে। তো আসার পরে পরের দিন পুরো পূর্ণিমা রাত ছিল। তো এই পুরো পূর্ণিমা রাতে ও আমাকে বলতেছে যে তোমাকে আজকে আমি নিয়ে যাব এবং খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, যাবো আমার সঙ্গে? তো বললাম হ্যাঁ যাবো। তো ও ওই কথা বলতে আমার সঙ্গে গল্প করতেছিলাম, আমি ওর সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করেই আমি যখন চোখ খুললাম, ওর কোলের মধ্যে আমি শুয়ে পড়ছি। চোখ খোলার পরে আমি দেখি কি যে আমি সম্পূর্ণ একটা জঙ্গলের মাঝখানে আমার খাটের উপর শুয়ে আছি এবং ও সালাদা আমার পাশে বসে আছে, পরি মেয়েটা আর কি। বসে বলতেছে যে ওই যে দূরে দেখো ভবন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, যাবো আমাদের বাড়িতে, তোমাকে আমি নিয়ে যাব এবং ওইটা হচ্ছে আমাদের বাড়ি, তুমি আমার সঙ্গে থাকবা, আমাকে বিয়ে করবা, আমি তোমাকে পছন্দ করেছি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমাকে আমি ভালোবাসি। তো এই কথা বলার পর ও তখন আমাকে জড়িয়ে ধরো এখানে, এবং খাটটা ওইখানে কেন নিয়ে গেছে আমি জানি না, আমাদের পুরো খাট সহকারে আমাকে ওইখান থেকে তুলে নিয়ে গেছে এবং ওইখান থেকে জঙ্গলের সামনে পুরো একটা বড় প্রাসাদের মতো বাড়ি দেখা যাচ্ছিল এবং অনেক পাখি, বড় বড় পাখি উড়াউড়ি করতেছিল। তো ও তখন বললো যে ওরা জিন এবং ওরা উড়াউড়ি করে, আমারও ডানা আছে। তো ও বললো যে আমি ডানা তোমাকে পরে দেখাবো, ঠিক আছে, এখন এখানে অনেক কিছু দেখলে তুমি চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। তো সালাদা তখন আমার পাশে শুইলো, আমার মাথায় হাত রেখে শোয়ার পরে আমার কপালে চুমু খাইলো, আমাকে অনেকখানি আদর করলো। আদর করার পরে আমার সঙ্গে ওইখানেই ঘুমায় পড়লাম ওই দিনকে এবং আমাকে লোভ দেখানো লাগতেছিল, বলতেছে ওইখানে তোমাকে নিয়ে যাবো, যাবো না আমার সঙ্গে? তাই বললাম হ্যাঁ, তুমি আমাকে যেখানে নিয়ে যাবো আমি সেখানে যাব, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নাই বা কোনো সমস্যা নাই। তো এই অবস্থায় ওই কয়েকদিন চাঁদ যে কয়েকদিন ছিল সেই কয়েকদিন ও আমাকে ওইখানে নিয়ে যেতে লাগলো এবং আমাকে লোভ দেখাইতো, বলতো ওই যে দূরে ওইখানে। এবং যেদিন আমাকে নিয়ে যাবে আর কি তার 2 দিন আগে আমার কাছে আসছে, আয়সা বলতেছে যে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি একটা জিনিস দেখাবো এবং তোমাকে খুব আদর করব। তাই বলে ও আমাকে সাথে করে ওদের যে ওই ভবন আছে, ওই যে যেদিকে প্রবেশ করতে হয় ওইটার ভিতরে প্রবেশ করাইছে। প্রবেশ করানোর পরে আমাকে ওইখান থেকে উড়ন্ত অবস্থায়, ও তো উঠতে পারতো, উড়ন্ত অবস্থায় আমাকে একটা ঘরে নিয়ে গেছে, একটা কক্ষের মধ্যে। সেই কক্ষের মধ্যে অনেক স্বর্ণ গয়না আমাকে দেখাইছে, চকচক করতেছে স্বর্ণ। পাশাপাশি বলতেছে যে এখানে তুমি থাকবা, আমার সঙ্গে আসবা, ঠিক আছে, এখানে যদি তুমি আসো তাহলে তুমি অনেক সুখে থাকতে পারবা, অনেক আনন্দে থাকতে পারবা, আমি তোমাকে অনেক আদর করবো, অনেক ভালোবাসবো। তো কথা যখন বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই এমনিতে আমাকে হিপনোটাইজ করে রাখছিল, তাছাড়া ওর প্রতি একটা টান ছিল, ভালোবাসা ছিল, এটা আমি এখনো বুঝতে পারি যে ওকে আমি ভালোবাসতাম বা ভালোবাসি। ও আমার সঙ্গে প্রায় 16 দিন ছিল, 16 দিনে আমাকে এত পরিমাণ আদর যত্ন করছে, এত পরিমাণ ভালোবাসছে, ছোটবেলা থেকেই ভালোবাসতো, আমি জানতাম সেটা, ছোটবেলা থেকে আমি পছন্দ করতাম। ইভেন ও যখন গেছে তখন আমি খুব মন খারাপ করে থাকতাম সবসময়, কিন্তু ওর কথা মনে পড়তো খুব, ও কখন আসবে আমি জানতাম আবার আসবে। তো ও আসার পরে আমাকে ওখানে নিয়ে বসাইছে, বসানোর পর আমি ওর সঙ্গে গল্প গুজব করতেছি, ও আচমকা আমাকে চুমু খেতে লাগলো আর কি, এবং বললো যে আমার এখানে আসলে সমস্ত কিছু পাবা, সব কিছু লোভ দেখাতে লাগলো, আমাকে চুমু খাইলো, আদর করলো। ইভেন ওদিনকে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে গেল, যেটা কিনা আমার জীবনে প্রথমবার ছিল এবং আমি সত্যি এটা কখনোই আমি করতে পারি নাই। তো আমি কিন্তু যখন ভার্সিটিতে পড়ি উঠছি সবে মাত্র, এবং আমার গার্লফ্রেন্ড ছিল। তো গার্লফ্রেন্ড আমাকে আর খুঁজে পাচ্ছে না, আমি ওর সঙ্গে দেখা করি না, সালাদ আসার পর থেকে প্রায় 10-15 দিন ও আমার বাড়িতে চলে আসছে। তো দিনকে ওর সঙ্গে থাকার পরে আমি যখন পরের দিন সকালবেলা বাড়িতে গেছি, তারপরে ওকে যখন আমার বাড়িতে দেখছি, দেখার পর আমি প্রচন্ড পরিমাণে রেগে যায়, বলে তুমি এখানে আসছো কিসের জন্য? তো ও বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি, তাই তুমি কি করতেছো না করতেছো দেখার জন্য, কলেজেও যাও না, কিছু করো না। তো আমি প্রচন্ড পরিমাণে রেগে যাওয়ার পরে রেগে ওকে এখান থেকে বের করে দেয়। তো আমার স্বভাব চরিত্র ভাব দেখে আমার যে দাদি আছে উনি তখনও মারা যাননি, তুমি তখন বুঝতে পারছে যে বিষয়টা যে নিশ্চয়ই আবার কোনো কিছু উলটপালট হয়েছে। তুমি তখন আমার তাবিজটা খুলে দেখেছে তার ভিতরে কিচ্ছু নাই, এবং সত্যি সত্যি দাদি সন্দেহ করছে। এবং ওদিনকে রাত্রেই সালাদা আমাকে নিয়ে যাবে আর কি, ওদিনকে পুরো ঘোর একদম কি বলে ওটাকে পুরোপুরি ভাবে হচ্ছে গিয়ে ছিল আর কি, অমাবস্যা ছিল, যেদিনকে কোনো অন্ধকার চারিদিকে। তো দিনকে আমার দাদি সন্ধ্যার পর আমাকে বিষয়টা দেখতে পারছে, তো দিনকে আমাকে নিয়ে যাওয়ার, রাত্রে যাওয়ার কথা ছিল। তো দেখার পর আমার দাদি গোপনে সেই পীর সাহেবকে ডাক দিছে, উনি দাদি ওইখানে চলে গেছে ওনাকে আনতে। চলে যাওয়ার পরে আমাকে ওই জিন মেয়েটা তখন আমার বাড়িতে ঢুকছে আর কি, সালাদা বাড়িতে ঢুকছে। ঢোকার পরে আমাকে বলতেছে যে চলো তোমাকে নিয়ে যাই, আজকে তোমাকে নিয়ে যাবো এবং তুমি আমার সঙ্গে থাকবে এখন থেকে, ঠিক আছে, আমরা বিয়ে করব, একসঙ্গে আমরা থাকবো। তো আমাকে মজা দিয়ে ফেলছে, কিন্তু আমাকে সব ওর শরীরের মজা দিছে, তারপর ও খাবার দাবার খাওয়াইতো, ধন সম্পদের দিছে আর কি। যদি আমাকে ওর সঙ্গে নিয়েই যাবে আর কি, এক প্রকার আমাকে নিয়ে যাবে বশ করে, এবং আমি ওকে ততদিন ভালোবেসে ফেলছি। এটা আমাকে বশ করছে নাকি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলছে আমি জানি না, তবে ওর প্রতি একটা ভালোবাসার মতো টান আমার অনুভব হতে লাগলো, যেটা কিনা আমার খুব খুব ওর প্রতি একটা টান কাজ করতে শুরু করলো, যেটা কিনা আমি আগে কখনো কারোর জন্য করিনি, ইভেন আমার গার্লফ্রেন্ডের জন্যও না। তো এই অবস্থায় আমি ওকে তখন ওর সঙ্গে চলে যাবো আর কি। আমি ঘর থেকে সবেমাত্র বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদি
ওই পীর সাহেব যে ছিলেন ওনাকে নিয়ে উঠানের উপর হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সে একদম সামনাসামনি মুখোমুখি হয়ে গেছে আর কি। তো ওই কথা বলার পর আমাকে সেই জিন মেয়েটা বলতেছে যে তুমি আমার সঙ্গে যাবা না, আমার সঙ্গে থাকবা, কোনো প্রকার কোনো হাঙ্কি পাঙ্কি করবা না, ঠিক আছে? ও তোমাকে আমার কাছে যেতে দিতে চায় না, তোমাকে আমি কত আদর করি সেটা তোমাকে পাওয়াইতে চায় না, তোমাকে হিংসা করে, তোমার দাদি পরিবারের সকলে হিংসা করে, আমার আব্বা আম্মা সকলে বের হয়েছে ঘর থেকে, ইভেন আমার বড় ভাই সেদিনকে বাড়িতে ছিল, বড় ভাইয়ের বউ সকলেই ছিল, বড় ভাই বিয়েও করছিল ততদিনে। তো বড় ভাই বিষয়টা দেখে বলতেছে যে তুই কি করতেছিস, কার সঙ্গে বেয়াদবি করতেছিস তুই? তখন তো আমার হিতাহিত জ্ঞান নাই, আমি বিষয়টা জানলেও আমি তখন বুঝতে পারতেছিলাম না, আমার এখনো মনে আছে আমি কি আচরণ করছিলাম। তবে ওটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, ওই পরিমেয়টা আমাকে সম্পূর্ণভাবে বাস করে রাখছিল এবং তার সঙ্গে করে নিয়ে যেতে চাইছিল। তো এই অবস্থায় আমাকে করে ওই পীর সাহেবটা পুরো বাড়ি বন্ধ দেয় আর কি, যে পাশটা বন্ধ ছিল এবং যে পাশ দিয়ে ঢুকছে ওই বাড়িটা ওই পাশের কলসিটা উঠানো ছিল, এবং আমি যে ওটা উঠাইছি সেটা আমার দাদি শিওর ছিল যে ওই উঠাইছে, ওই ঢুকাইছে ভিতরে, কারণ ওই সমস্ত কিছু নষ্ট করার মতো বস করে রাখছে। সে পাশের কলসি গিয়ে সাথে সাথে আবার পুঁতছে, পোতার পরে তো বন্ধ হয়ে গেছে, ঘর থেকে ওই ভিতর থেকে বেরোতে পারবে না, হয়তো বাইরের থেকে কেউ ভিতরে ঢুকতে পারবে না, ভেতর থেকে কেউ বাইরে বেরোতে পারবে না। তো ওই মেয়েটা সালাদা, ওর সঙ্গে আরো 3টা জিন ছিল, যে 3টা জিন হচ্ছে ওরা পাহারা দেয় সবসময়। তো ওরা বাহিরে বসে ভেতরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে ভেতরে ঢুকতে পারতেছে না। ভেতরের যে গাছগুলো ছিল সেই গাছগুলো কোনোভাবে নড়তেছে না, কিন্তু বাহিরের গাছগুলো ঝড়ের মতো মানে উড়ে এসে যেন গায়ের উপর পড়বে একটা অবস্থা। ঠিক তেমনটাই একটা বিশাল বড় ডাল উড়ে এসে সঙ্গে সঙ্গে উঠানোর উপর পড়ছে সেই পীর সাহেবের সামনে। উনি সঙ্গে সঙ্গে সরে গেছে, সরে যাওয়ার পর উনি ওনার হাতে কি পানি ছিল এবং কি ইয়া ছিল সেগুলো দৌড়াদৌড় পড়তেছে, এবং পড়ার পরে ওই সালাদের যে জিনটা ছিল ওর উপরে মারে আর কি। মারার পর আমি প্রচন্ড পরিমাণ রেগে যাই, এবং রেগে গিয়ে সেই পীর সাহেব যাকে জোরে একটা ধাক্কা মারার পর আমার চাচা সাথে ভাইরা ছিল, ওরা আমাকে ধরে আমাকে মাঝখানে যে উঠানের মাঝখানে যে খুঁটি থাকে, খুঁটির সঙ্গে আমাকে বেঁধে ফেলছে। এবং ওই জিন মেয়েটা তখন শূন্য হাসতেছে, এবং ওর আসল যে রূপটা সেটা আমি তোদের দেখি নাই। ও তখন উপরে উঠে সম্পূর্ণ একটা কালো রঙের রূপান্তর হয়ে যায়, ওর চেহারাটা তো দেখা যাচ্ছিল না, এবং ও তখন ওর কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, এবং আমি তখন চেতন অবস্থায় আবার অচেতন অবস্থায় এরকম অবস্থা। একে তো বশ করে রাখছে, তারপরে হুজুরের দোয়া পরে আমার বুকে ফু দেয় আর কি। ফু দেওয়ার পরে আমি কিছুটা স্বাভাবিক হই, আমি নড়াচড়া করতেছিলাম না তখন। তো সালাদা তখন আমাকে বলে যে সাকিব, আমি তোমাকে নিয়ে যেতে চাই, তুমি আমার সঙ্গে চলো, ওরা তোমাকে যেতে দিবে না, তুমি চলো। তো আমি ওর সঙ্গে যেতে চাইতেছিলাম, আমি বলতেছিলাম যে আমার সঙ্গে চলে যাব। তো হুজুর যখন দেখতে পারলো যে না, আমি ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি, ওই মেয়েটা আমাকে বশ করে নাই, বরঞ্চ বশ আমি ওকে করছি মেয়েটাকে, এরকম একটা অবস্থা আর কি, ওকে আমি ভালোবেসে ফেলছি আর কি। কারণ ওনার মঞ্চে কাজ হচ্ছিল না, আমি ওই মেয়েটার সঙ্গে চলে যেতে চাইছিলাম। তো তখন আমাকে বোঝাই হুজুর যে ও তো খারাপ জিন, ওর সঙ্গে তুই গেলে খারাপ থাকবি বা যেতে পারবি না। তাই আমি কোনোভাবে বললাম যে না কাকা, আমি ওকে ভালোবাসি, আমাকে সঙ্গে চলে যাবো। তো জিনটা তখন প্রচন্ড পরিমাণ রাগ করে, বলে কিছু ও তো আমাকে ভালোবাসে, তাহলে তোর সমস্যা কোথায়, আমাকে নিয়ে যাবো। তো ওই অবস্থায় বলতেছে যে তুই ওকে নিয়ে যাবি, কিন্তু কোনোদিন তো দিয়ে যাবি না, ও তোর সঙ্গে থাকবে, তুই ওর করবি, তাহলে তুই ওকে নিয়ে গিয়ে কি করবি, এদের ছেলেদের কাছে ফেরত দিয়ে যা, তোর কিন্তু আমরা মেরে ফেলবো। তো তখন ওই জিন মেয়েটা বলতেছে যে আমাকে যেতে দে, আমি আবার আসবো, কিন্তু এখন আমাকে যেতে দে, আমার খুব কষ্ট হচ্ছে। কারণ ওই পীর সাহেব তাকে খুব কষ্ট দিচ্ছিল আর কি। বাইরে থেকে ওই জিনগুলো যথেষ্ট চেষ্টা করতেছিল আটকানোর, কিন্তু ওরা ভিতরে ঢুকতে পারতেছিল না, কারণ ওই সমস্ত জিনদের থেকে পীর সাহেব বেশি শক্তিশালী ছিল। তো এই অবস্থায় বেশ খানিক্ষণ আটকানোর পর এবং ওই জিন মেয়েটাকে কষ্ট দেওয়ার পরে বলে কিছু যে আমাকে চলো যেতে দে, আমি আর জীবনে আসবো না এখানে, আমি ওকে ভালোবাসি, আমাকে ওকে নিয়ে যেতে দে। প্রথমে এই কথা বলছে, এবং আমি সত্যি কথা আমি খুব কান্না করতেছিলাম, যে আমি বললাম যে চাচা জান, আমি ওকে খুব ভালোবাসি, আমার সঙ্গে চলে যাব। তো ওই পরিবারটা তখন বললো যে সাকিব, তুমি আমাকে পাইলে না, আমাকে আর তোমার হতে দিল না ওরা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর কোনোদিন যদি সুযোগ পাই আমি আবার আসবো তোমার কাছে, এবং আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি হারাতে পারবো না, তোমাকে ছেড়ে যেতে পারবো না। তো ওই জিনটা বাইরে থেকে খুব চেঁচামেচি করতেছিল। তো ওই অবস্থায় ওই পীর সাহেব বলে কিছু এই পাশের কলসিটা সরাই দাও, না হলেও বের হইতে পারবে না। তো দক্ষিণ পাশের যে কলসিটা ছিল সেই কলসিটা এক কোণা করে হালকা করে সরাই দেওয়া হয়, যাতে করে বের হইতে পারে, এবং দক্ষিণ কোণার পেয়ারা গাছের উপরে আম গাছের একটা মগডাল শ্বাস করে ভেঙে দিয়ে ওইখান থেকে পালিয়ে যায় আর কি। এবং যাওয়ার সময় বলেছে আমি আবার আসবো, যেদিন হোক আমি আসবো এবং ওকে আমি নিয়ে যাব, এবং আমি সাকিবকে ভালোবাসি, এবং আমি ওকে নিয়ে যাব এবং আর কোনোদিন ফেরত দিয়ে যাব না, তোরা ওকে পারলে আটকাইস। এই কথা বলে ওই জিনটা এখান থেকে চলে যায়, পরিমেটা সালাদা নামে সেই পরিটা আর কি, এবং জিনগুলো সেখান থেকে চলে যায়। যার পরে পীর সাহেব বলে কি যে আর কোনোদিন
ওর শরীর থেকে তাবিজ বের করা যাবে না, এবং ওইটা যদি বের করা হয় তাহলে ওকে ওই জিনটা নিয়ে যাবে, এবং নিয়ে গেলে আর কোনোদিন ওকে আনতে পারবে না। তো আমি নিজেও ওই জিনটাকে আনার অনেক চেষ্টা করছি, খুব খুব জোরাজোরি করছি, মাসখানিক আমাকে ঘরে আটকে রাখা হয়েছিল, পাগলের মতো হয়ে গেছিলাম প্রায় ওই টাইমটাতে। ওটাকে তো আমি ভালোবাসতাম, 2015-16 সালের কাহিনী, প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম। তো আমার পিসাব তখন বললেন যে তাবিজটা তোর শরীর থেকে কোনোভাবে খোলা যাবে না, কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলেও ঠিক হয়ে যাবে। তো এই অবস্থায় আমার খালাতো বোন ছিল, তো আমরা পছন্দ করতাম, মানে ওই মেয়েটাকে পছন্দ করতো আমার পরিবারের লোকজন। তো আমার গার্লফ্রেন্ড বিষয়টা জানতো, তো আমার গার্লফ্রেন্ডকে তো আমি বিয়ে করিনি, কারণ ওর প্রতি আমার কোনোরকম টান ছিল না সালাদার সঙ্গে মেশার পর থেকেই। তো ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যায় এবং আমার খালাতো বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। তো বিয়ে দেওয়ার পরে কিছুদিন ঠিক ছিলাম, তারপরে তাবিজ খুলে ফেলে দিতাম আর কি, বাড়ি থেকে বের হওয়ার আগে তাবিজ খুলে ফেলে দিতাম। তো এই অবস্থায় আমার আব্বা একটা প্ল্যান করছে, সেটা হচ্ছে আমার শরীরের মধ্যে ততদিনে আমি খানিকটা সুস্থ হই, শরীরের মধ্যে তাবিজ করছে আর কি, তাবিজ দিয়ে সেলাই করে দিছে, যে ওই তাবিজটা কোনোভাবে বের করা যাবে না বা খোলা যাবে না। এটা ডাক্তারের মাধ্যমে করছে। তো আমি বিষয়টা জানতাম না, আমি জানছি 2025 সালের কাছাকাছি আইসা। তো তখন তো আর কি পরিমেয়টা আমার কাছে আইসাও বা লাভ কি, আমি তার সঙ্গে চলে যাব না। এবং আমাকে সে পিসাব বোঝাইছে, আমার দাদি মরার আগে বোঝাইছে, যেরকম ওইখানে খারাপ আমার দাদি মরছে 22 সালে, তিনি মরার আগে আমাকে বোঝাই গেছে যে আর কোনোদিন ওই পরিমেয়টার সঙ্গে করবি না, তবে ও সুযোগ পাইলেই আমার কাছে আসবে, এটা বলে গেছিল যাওয়ার সময়। তো বর্তমানে আমার হচ্ছে গিয়ে 2টা পুত্র সন্তান আছে এবং একটা মেয়ে সন্তান আছে। আমি বিয়ে করছি 2016 সালের দিকে। তো এই অবস্থায় আমি এরকমভাবেই আছি, এবং আমি জানি যে ওই পরিমেয়টা আমার কাছে আবার আসবে এবং আমাকে নিয়ে যেতে চাইবে। আমি যদি ইচ্ছে করি তাহলে তাবিজটা বের করলে ওই মেয়েটা আমার কাছে আসবে এবং আমাকে নিয়ে যাবে আর কি। তবে আমি সেটা চাই না, আমার পরিবার আছে, আমার বিশ্বজন আছে, স্ত্রী আছে, সকলের সঙ্গে একটা ভালো মিল বন্ধন আছে। তো সব মিলে বলতে গেলে আসলে এটাই হচ্ছে আমার জীবন। তো আমি গত বছর গ্রামে গেছিলাম, গ্রামে যাওয়ার পরে আমি সাকিব ভাইয়ের কাছ থেকে আমার ঘটনাটা শুনি, ও আমার থেকে 1 বছর বড়। তো শোনার পরে আমি আসলে একটা অন্যরকম ঘোরের মধ্যে চলে যায়, আসলে কি এটা সত্যি ছিল? আমি যে শহরে চলে আসছিলাম, আমরা বিষয়টা জানতাম না আসলে। তো যার পরে শুনছি এবং যার কারণে এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার বলে আমি শেয়ার করলাম। আশা করি ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।